আজকে আমরা শিখব রোলের উপপাদ্য। তো রোলের উপপাদ্য শেখার আগে মানে রোলের উপপাদ্য বিষয়ে জানার আগে আমাদের যে তথ্যগুলো দরকার সেইগুলো একটু জেনে নিই। তো আমাদের রোলের উপপাদ্য জানতে হলে যেগুলো সম্বন্ধে আমাদের জেনে রাখতে হবে সেগুলো হচ্ছে সন্তত এবং অবকলনযোগ্যতা। তো আমরা সন্তত এবং অবকলনযোগ্য ইতিমধ্যে করে নিয়েছি বা দেখেছি কোন কোন বিন্দুতে কোথায় কে সন্তত হয়, কোথায় অবকলনযোগ্য হয়। তো এখানে আমরা যেটা করব, কয়েকটা নির্দিষ্ট ফাংশন আছে, অপেক্ষক আছে যেগুলো সর্বত্র সন্তত, সেইগুলো আমাদের আর সন্ততা বা অবকলনযোগ্যতা প্রমাণ করার দরকার নেই। সেইগুলো আমরা লিখে দিলেই হবে যে যেহেতু এটা এই অপেক্ষক, অতএব এটা সর্বদা সন্তত হবে বা অবকলনযোগ্য হবে। তো সেই জন্য আমাদের সেই অপেক্ষকগুলোকে আলাদাভাবে মনে রাখতে হবে যে এই অপেক্ষকগুলো এই বিস্তারে সন্তত। যেমন ধরো fx = x টু দি পাওয়ার n, তো n যদি মূলদ সংখ্যা হয়, ধনাত্মক মূলদ সংখ্যা হয়, তাহলে x এর সব মানে এটা সন্তত হয়। কিন্তু x যদি ঋণাত্মক n যদি ঋণাত্মক মূলদ সংখ্যা হয়, তাহলে x সমান 0 ছাড়া সমস্ত বাস্তব মানে মূলদ মানে সন্তত হবে। ঠিক আছে। 2 নম্বর দেখো, সকল বহুপদী অপেক্ষক সর্বদা সন্তত এবং অবকলনযোগ্য। বহুপদী অপেক্ষক আমরা এর আগেই করেছি। বহুপদী অপেক্ষক বলতে x বা চলের পাওয়ার মানে fx a প্লাস bx প্লাস cx স্কয়ার প্লাস dx কিউব। তো এই ধরনের কোন একটা অপেক্ষক যেখানে প্রত্যেকটা চলের পাওয়ার, এখানে এক বা একাধিক পদ থাকতে পারে, একটা পদ থাকলেও আমরা তাকে বহুপদী বলবো, দুটো পদ থাকলেও বহুপদী বলবো, তিনটে পদ যে কোনো পদ থাকতে পারে। আর এইটা দেখবো আমরা চলের পাওয়ার সবসময় পূর্ণ সংখ্যা মানে অখণ্ড সংখ্যায় আছে, ঋণাত্মক হলে হবে না, তার মানে ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে বা 0 হলেও হবে। তাহলে এইগুলোকে আমরা বলবো বহুপদী অপেক্ষক। এটা একটা পদ থাকলেও বহুপদী, দুটো পদ থাকলেও আমরা বলবো বহুপদী, তিনটে পদ থাকলেও বহুপদী বা তার বেশি পদ থাকলেও বহুপদী। তো এই রকম ধরনের অপেক্ষকগুলোকে আমরা বহুপদী অপেক্ষক বলবো। আর বহুপদী অপেক্ষক x এর সকল বাস্তব মানের জন্য সন্তত এবং অবকলনযোগ্য, এটা আমরা জানি বলে লিখে দেব। fx যদি e টু দি পাওয়ার x হয় তাহলে সকল বাস্তব মানে সন্তত অবকলনযোগ্য। log x হলে যদি x এর মান পজিটিভ হয় তাহলে সন্তত অবকলনযোগ্য। sin x cos x সকল বাস্তব মানের জন্য সন্তত। কিন্তু tan x sec x 2n + 1π/2 এই আকারের বিন্দুগুলো ছাড়া মানে 90, তারপরে n এর মান যদি 0 হয় তাহলে 90 হচ্ছে, n এর মান যদি 1 হয় তাহলে 3π/2, n এর মান যদি 2 হয় 5π/2, এই বিন্দুগুলোতে এগুলো অসন্তত, বাকি বিন্দুতে সন্তত। cot x cosec x এই দুটো হচ্ছে n π বিন্দুতে, মানে পাই, 2π, 3π, 4π, তো যে কোনো পাই যদি থাকে তাহলে সেই বিন্দুগুলোতে অসন্তত, বাকি বিন্দুগুলোতে সন্তত। এর সঙ্গে আরো মনে রাখতে হবে যে দুটো সন্তত অপেক্ষকের যোগফল, বিয়োগফল, গুণফল এবং ভাগফল সন্তত হয়। যদি ভাগফলও সন্তত হয় যদি না যা দিয়ে ভাগ করা হচ্ছে সেটা 0 না হয়, মানে হরটা যদি 0 না হয়। আবার একই নিয়মটা অবকলনযোগ্যতার ক্ষেত্রেও, দুটি অবকলনযোগ্য অপেক্ষকের যোগফল অবকলনযোগ্য হবে, বিয়োগফল অবকলনযোগ্য হবে, গুণফল অবকলনযোগ্য হবে, ভাগফল অবকলনযোগ্য হবে যদি না হর 0 হয়। তাহলে এই নিয়ম কোটা আমরা প্রথমে মনে রাখবো। তাহলে এই কোটা একটু নোট করে রাখবে। তারপর এখন আমরা চলে আসছি, তাহলে এখন দেখো রোলের উপপাদ্য। তো বিজ্ঞানী মাইকেল রোল 1691 খ্রিস্টাব্দে এই উপপাদ্যটা প্রকাশ করেছিলেন, কিন্তু তিনি শুধুমাত্র বহুপদী অপেক্ষকের ক্ষেত্রে উপপাদ্যটা বহুপদী অপেক্ষকের জন্যই তখন প্রকাশ করেছিলেন, কিন্তু পরবর্তী ক্ষেত্রে এটা শুধু বহুপদী অপেক্ষকের মধ্যে সীমাবদ্ধ থাকে না, এটা বহুলভাবে ব্যাপক ক্ষেত্রে এর ব্যবহার করা হয়। তো উপপাদ্যটা দেখো, যদি fx অপেক্ষক a ≤ x ≤ b বিস্তারে সন্তত হয়, মানে বদ্ধ বিস্তারে যদি সন্তত হয় এবং a b মুক্ত বিস্তারে যদি অবকলনযোগ্য হয়, তাও এবং
এফ এ সমান এফ বি হয়, মানে এই তিনটে শর্ত যদি কোনো অপেক্ষক সিদ্ধ করে তাহলে এই এ আর বি এর মাঝখানে অবশ্যই কমপক্ষে আরো একটা মান পাওয়া যাবে যার জন্য এফ ড্যাশ সি সমান 0 হবে, মানে অবকলনের মান 0 হবে। তো এইটা হচ্ছে রোলের উপপাদ্য। তো এইটার ক্ষেত্রে আমাদের কি করতে হবে না, কোন রোলের উপপাদ্য সর্বত্র প্রযোজ্য কিনা সেইটাই আমাদের যাচাই করে দেখাতে হবে। তো মনে করো কোনো একটা অপেক্ষক fx ইকুয়াল টু x স্কয়ার মাইনাস 4x প্লাস 3, এই অপেক্ষকটা প্রশ্নটাতে এই অপেক্ষকটা ধরো 3,4 বিন্দুতে এই অপেক্ষকটা বা 1,3 এই বদ্ধ বিস্তারে রোলের উপপাদ্য প্রযোজ্য কিনা সেটা পরীক্ষা করতে বললো। তো প্রশ্নটা সাধারণত এরকমই হয় যে কোনো একটা অপেক্ষক কোনো একটা বিস্তার দিয়ে দিল, তাহলে প্রশ্নটা এরকম হলো যে একটা অপেক্ষক দেওয়া আছে, বিস্তারটাও দেওয়া আছে, এই বিস্তারে এই অপেক্ষকটা রোলের উপপাদ্য প্রযোজ্য হচ্ছে কিনা পরীক্ষা করা। তাহলে আমরা কি করব, প্রথমে এটা দেখব কি ধরনের অপেক্ষক দিয়েছি। এর আগে আমরা অপেক্ষক সম্বন্ধে বলেছি, দেখেছি এর আগের অপেক্ষকগুলো। তো এটা আমাদের বহুপদী অপেক্ষক, মানে x এর পাওয়ার যদি কি বলেছি, x এর পাওয়ার যদি পূর্ণ সংখ্যা মানে অখণ্ড সংখ্যা হয়, মানে 0 বা ধনাত্মক পাওয়ার থাকে, তাহলে আমরা বলবো যে এটা বহুপদী অপেক্ষক। তাহলে আমরা এখানে এইভাবে লিখব যে fx একটি বহুপদী অপেক্ষক। তাহলে এই অঙ্কটার জন্য fx যেহেতু এটা দেওয়া আছে সেই জন্য কিন্তু fx সমান যদি sin x দেওয়া থাকে, কোন একটা অঙ্কতে fx সমান sin x দেওয়া থাকলো, দিয়ে আমরা লিখে দিলাম যে fx একটা বহুপদী অপেক্ষক, তাহলে নিশ্চয়ই ভুল হয়ে যাবে, কারণ sin x টা বহুপদী অপেক্ষক নয়। x বহুপদী অপেক্ষক হচ্ছে বলেছি তোমাদের লেখা আছে দেখো খাতাতে ax টু দি পাওয়ার n প্লাস bx টু দি পাওয়ার n মাইনাস 1। তো এই ধরনের x এর পাওয়ার যদি ধনাত্মক সংখ্যা হয়, মানে পূর্ণ সংখ্যা হতে হবে অবশ্যই, মানে অখণ্ড সংখ্যা হয়, তাহলে সেগুলোকে বলা হবে বহুপদী অপেক্ষক। যদি সেখানে একটা পদ থাকে তবু, দুটো থাকলে বহুপদী অপেক্ষক। তাহলে প্রথমে আমাদের বহুপদী অপেক্ষকটা কিন্তু চিনে রাখতে হবে। যে কোনো একটা অপেক্ষক থাকলো আর তাকে আমরা বহুপদী বলে দিলাম তাহলে কিন্তু হবে না। তাহলে এই অপেক্ষকটা একটা বহুপদী অপেক্ষক, বহুপদী অপেক্ষক। অতএব এখানে বিস্তারটা দেখো 1 3, তাহলে আমরা লিখব 1 লেস দেন ইকুয়াল টু 1 লেস দেন ইকুয়াল টু x লেস দেন ইকুয়াল টু 3। এই যে বিস্তারটা, বিস্তারে মানে এটা 1 নম্বর, বিস্তারে এটা সন্তত, যেহেতু এটা বহুপদী অপেক্ষক আর আমরা জানি বহুপদী অপেক্ষক সর্বদা সন্তত। আবার 1 লেস দেন x লেস দেন 3, বিস্তারে এটা অবকলনযোগ্য, অবকলনযোগ্য, কারণ আমরা জানি বহুপদী অপেক্ষক সর্বত্র সন্তত এবং অবকলনযোগ্য। এরপর কি করব আমরা, f1 টা বের করব। এখান থেকে এটা fx যদি এটা হয় তাহলে f1 কত হচ্ছে দেখো 1 4 3, তার মানে 0। আর কি বের করতে হবে, f3, f এর সমান fb হতে হবে, মানে তিনটে শর্ত তো প্রথমে সিদ্ধ হতে হবে। তাহলে fb টা হচ্ছে 3, তাহলে এখানে 3 বসালে আমরা পাচ্ছি 3 স্কয়ার মানে 9 12 প্লাস 3 মানে হচ্ছে 0। তার মানে f1 সমান হচ্ছে f3। তাহলে তিনটে শর্ত সিদ্ধ হয়ে গেল। তাহলে প্রথমে আমাদের এই তিনটে শর্তকে পরপর সিদ্ধ করতে হবে, মানে সিদ্ধ হচ্ছে কিনা দেখাতে হবে। যদি হয় তাহলে কি হবে না, এই তিনটে শর্তই যেহেতু সিদ্ধ হয়েছে তাহলে আমরা একটা মান বার করতে পারবো c, যেটা a b এর মধ্যে মানে 1 আর 3 এর মধ্যে একটা মান পাবো c, যার জন্য f ড্যাশ c টা হবে 0। তাহলে আমরা প্রথমে এখন এই অপেক্ষকটা fx কে আমরা এখন কি করব, অবকলন করে নেব। যেহেতু তিনটে শর্তই সিদ্ধ হয়ে গেছে তাহলে fx অপেক্ষকের আমরা অবকলন করব। তাহলে f ড্যাশ x, তাহলে এখন f ড্যাশ x ইকুয়াল টু হচ্ছে 2x 4, অবকলন করলাম fx ইকুয়াল টু f ড্যাশ x ইকুয়াল টু হচ্ছে 2x 4, অবকলন আমরা করেছি এর আগে শিখে নিয়েছি। তাহলে আমরা একটা মান c পাবো যার জন্য f ড্যাশ c সমান হচ্ছে 0। তাহলে f ড্যাশ x যদি এটা হয় তাহলে f ড্যাশ c কত পাবো, f ড্যাশ c পাবো 2c 4। এখন 2c 4 2c 4 ইকুয়াল টু যদি 0 হয় তাহলে c এর মান কত পাচ্ছি, 2 পাচ্ছি। দেখো অবশ্যই 2 টা কি হলো 1 আর 3 এর মধ্যবর্তী, তাহলে যেহেতু c
সি মানে 2, 2টা যেহেতু যেহেতু 2টা হচ্ছে 1 আর 2 এর 1 আর 3 এর মধ্যবর্তী, অতএব এটা রোলের উপপাদ্যকে মেনে চলছে। তো এইভাবে আমাদের রোলের উপপাদ্য প্রযোজ্য হচ্ছে বা রোলের উপপাদ্য মেনে চলছে, এই রকম ভাবে আমাদের পরীক্ষা করে দেখাতে হবে। বুঝে গেছো নিশ্চয়ই? তারপরে দেখুন আমরা এখন চলে এলাম প্রশ্নমালা 3B। তো অতি সংক্ষিপ্ত 2 এর 1 নম্বরে যে অঙ্কটা রয়েছে দেখো, fx = x² + 2x - 8, এই অপেক্ষকটার ক্ষেত্রে রোলের উপপাদ্য প্রযোজ্য হবে কিনা এই বিস্তারে। তো প্রথমে আমরা কি দেখব বললাম, এই অপেক্ষকটা কি ধরনের অপেক্ষক, মানে এটা এক্সপোনেনশিয়াল অপেক্ষক, নাকি এটা ত্রিকোণমিতিক অপেক্ষক, নাকি এটা ইনভার্স অপেক্ষক, নাকি এটা পলিনোমিয়াল মানে হচ্ছে বহুপদী অপেক্ষক। তো এই অপেক্ষকগুলোর মধ্যে আমরা এই অপেক্ষকটা কি দেখছি, x এর পাওয়ার রয়েছে 2, x এর পাওয়ার 1, x এর পাওয়ার 0, তার মানে x এর পাওয়ার অখণ্ড সংখ্যা, x এর পাওয়ার যদি অখণ্ড সংখ্যা থাকে তাহলে এটা হবে একটা পলিনোমিয়াল বহুপদী অপেক্ষক। তাহলে এটা কি লিখব, এখানে fx অপেক্ষকটি, তাহলে এখানে fx অপেক্ষকটি একটি বহুপদী অপেক্ষক, বহুপদী অপেক্ষক। অতএব ওই বিস্তারে মানে -4 x ≤ 2, বহুপদী অপেক্ষক যে কোনো বিস্তারে সন্তত এবং অবকলনযোগ্য। তাহলে এই বিস্তারে কি লিখবো আমরা, সন্তত, বদ্ধ বিস্তারে সন্তত। আর এই একই মুক্ত বিস্তার মানে ইকুয়াল টু যদি না থাকে তাহলে মুক্ত বিস্তারে কি হবে, অবকলনযোগ্য। যেহেতু সর্বত্রই অবকলনযোগ্য, আমাদের যেটুকু যে ইন্টারভেলটা দিয়েছে আমরা শুধু সেই ইন্টারভেলটা এখানে লিখছি, কিন্তু একটা বহুপদী অপেক্ষক যে কোনো বাস্তব মানের জন্য সন্তত এবং অবকলনযোগ্য। এরপর কি করব আমরা, f -4 এর মানটা বের করব। 3 নম্বর শর্ত, 1 নম্বর শর্ত সিদ্ধ হয়েছে, 2 নম্বর শর্ত সিদ্ধ হয়েছে, 3 নম্বর শর্ত সিদ্ধ হচ্ছে কিনা আমরা দেখব। তাহলে f -4, তাহলে -4 এর হোল স্কয়ার প্লাস 2 * -4 -8, তার মানে হচ্ছে 16 - 8 -8 মানে হচ্ছে 0। আরেকটা মান বের করব 2, f2, তাহলে f2 মানে কত হবে, এখানে বসাবো x এর জায়গায় 2, তাহলে 2 স্কয়ার * 2 * 2 -8, তার মানে 4 + 4 -8 মানে হচ্ছে 0। তাহলে 3 নম্বর শর্তও সিদ্ধ হয়ে গেল, f of -4 সমান হচ্ছে f of 2। তাহলে যেহেতু তিনটে শর্তই সিদ্ধ হয়ে গেছে, তাহলে আমরা লিখতে পারবো যে এখন আমরা f'(x) টা বের করব। f'(x) এখান থেকে বের করব, এখানে f'(x) পাচ্ছি 2x + 2, তাহলে f'(c) হচ্ছে 2c + 2। এখন c এর একটা মান আমরা নিশ্চয়ই পাবো, কারণ উপপাদ্যে সেটাই বলা আছে যে একটা c এর মান পাওয়া যাবে যেটা কার মধ্যে অবস্থিত, -4 থেকে 2 এর মধ্যে। তাহলে দেখো যেখানে f'(c) সমান হবে 0, তাহলে শর্তটা হচ্ছে 2c + 2 সমান যদি 0 হয় তাহলে c এর মান পাচ্ছি -1, যে মানটা -4 থেকে, যেহেতু -1 টা হচ্ছে -4, তাহলে -4 -1 2, দেখো -4 থেকে 2 এর মধ্যে কোনো একটা মান পাওয়া যাচ্ছে -1, মানে যে মানটা c এর পেলাম সেটা এর মধ্যে অবস্থিত, তার মানে উপপাদ্যকে সিদ্ধ করলো। অতএব এই ফাংশনটা মানে fx = x² + 2x - 8 অপেক্ষকটি রোলের উপপাদ্যকে মেনে চলে। ঠিক আছে, তারপরে দেখো 2 এর 5 নম্বরে একই রকমেরই প্রশ্ন, যে 2 এর 5 নম্বরে একটা অপেক্ষক দিয়েছে fx = sin²x, এটা রোলের উপপাদ্য মানে বিস্তারটা দেওয়া আছে এখানে। 5 নম্বরে বিস্তার আছে 0 x π। তো এই বিস্তারে রোলের উপপাদ্য সত্যতা যাচাই করো, তাহলে এই বিস্তারে রোলের উপপাদ্যকে মেনে চলছে কিনা সেটা আমাদের দেখাতে হবে। তাহলে আমরা 1 নম্বর শর্ত, তার আগে আমরা এটা কি অপেক্ষক জেনে নেব, এটা হচ্ছে sin x এর অপেক্ষক। তাহলে আমরা এটা লিখব যে
sin x অপেক্ষকটি সর্বত্র মানে x এর যে কোনো বাস্তব মানে x এর বাস্তব মানে সন্তত ও অবকলনযোগ্য আর এটা সাইন স্কয়ার আছে, তাহলে আমরা এটাও জানি দুটো সন্তত অপেক্ষকের অতএব sin x ইনটু sin x বা sin স্কয়ার x অপেক্ষকটি সন্তত ও অবকলনযোগ্য হবে। সন্তত ও অবকলনযোগ্য হবে। কেন বললাম এটা? কারণ এর আগে আমরা দেখেছিলাম সন্ততর কিছু ধর্ম। কি বলেছিলাম সেখানে? যে দুটো সন্তত অপেক্ষকের যোগফল সন্তত হবে, বিয়োগফল সন্তত হবে, গুণফল সন্তত হবে, ভাগফলও সন্তত হবে যদি হর না 0 হয়। অবকলনযোগ্যতার ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য, মানে দুটো অবকলনযোগ্য অপেক্ষকের যোগফল, বিয়োগফল, গুণফল সন্তত হবে এবং ভাগফলও সন্তত হবে যদি না হর 0 হয়। তাহলে এটা sin স্কয়ার x একটা সন্তত অপেক্ষক। তাহলে আমরা 1 নম্বর শর্ত লিখব, অতএব 0 লেস দেন ইকুয়াল, অবশ্যই ইকুয়াল টু আছে, 0 লেস দেন ইকুয়াল টু x লেস দেন ইকুয়াল টু পাই বিস্তারে অপেক্ষকটি সন্তত হবে। 2 নম্বর শর্ত, 0 লেস দেন x লেস দেন পাই বিস্তারে এটা অবকলনযোগ্য হবে। 3 নম্বর শর্ত, আমরা বের করব f0 কত। তাহলে f0 এখান থেকে পাচ্ছি আমরা sin স্কয়ার 0, তার মানে 0, আর একটা হচ্ছে f পাই মানে হচ্ছে sin স্কয়ার পাই। তো sin পাই এর মানও তো 0, তাই না? তাহলে এটাও 0, তার মানে আমরা তৃতীয় শর্ত সিদ্ধ হয়ে গেল, f0 সমান হচ্ছে f পাই। তাহলে যেহেতু তিনটে শর্ত সিদ্ধ হয়ে গেছে, তাহলে উপপাদ্য অনুসারে মানে রোলের উপপাদ্য অনুসারে একটা মান আমাদের পাওয়ার কথা যেটা 0 আর পাই এর মধ্যে আছে। তো সেই মানটা আমরা কিভাবে বের করব? এখন f ড্যাশ x এর মান কত? এখান থেকে দেখো f ড্যাশ x হচ্ছে 2 sin স্কয়ার x 2 sin x into cos x মানে হচ্ছে sin 2x। তাহলে f ড্যাশ c কত হবে? তাহলে f ড্যাশ c সমান হচ্ছে sin 2c। তো শর্তটা কি? f ড্যাশ c যদি 0 করা হয় মানে sin 2c সমান যদি 0 হয়, তাহলে c ইকুয়াল টু কত পাবো আমরা? 2c ইকুয়াল টু পাচ্ছি আমরা n পাই। তো আমাদের তো একটি মান দরকার, তাহলে c ইকুয়াল টু পাচ্ছি আমরা n পাই বাই 2, যেখানে n 0 বা যে কোনো পূর্ণ সংখ্যা। তাহলে n ইকুয়াল টু 0 হলে তো 0ই হচ্ছে, কিন্তু n ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে n ইকুয়াল টু যদি 1 হয় তাহলে c ইকুয়াল টু হচ্ছে পাই বাই 2, যেটা 0 আর পাই এর মধ্যে অবস্থিত। তাহলে যেহেতু 0 আর পাই বাই 2টা 0 এবং পাই এর মধ্যে অবস্থিত, যেহেতু 0 আর পাই এর মধ্যেই পাই বাই 2 অবস্থিত, অতএব এই অপেক্ষকটি রোলের উপপাদ্যকে মেনে চলে। ঠিক আছে? তারপরে দেখো 2 এর 11 নম্বর প্রশ্ন। তো fx e to the power - x sin x দিয়েছে, 0 থেকে পাই বদ্ধ বিস্তারে রোলের উপপাদ্য মেনে চলে কিনা সেটা আমাদের যাচাই করতে হবে। তাহলে আমরা কি লিখব? অপেক্ষকটা দেখো, দুটো অপেক্ষক আছে, একটা e to the power x, তাহলে আমরা লিখব e to the power - x এবং e to the power - x এবং sin x দুটো অপেক্ষক দুটো বলতে এটা আলাদা একটা অপেক্ষক, এটা একটা আলাদা অপেক্ষক। তাহলে অপেক্ষক দুটি সর্বত্র সন্তত ও অবকলনযোগ্য, মানে x এর যে কোনো বাস্তব মানের জন্য অবকলনযোগ্য, যেখানে x belongs to r, যে কোনো বাস্তব মানে সন্তত এবং অবকলনযোগ্য। অতএব এদের গুণফল, তাহলে দুটো সন্তত অপেক্ষকের গুণফল, তার মানে অতএব e to the power - x into sin x
ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু সাইন এক্স সর্বত্র সন্তত হবে, সর্বত্র সন্তত ও অবকলনযোগ্য হবে, অবকলনযোগ্য হবে। তাহলে এটা লেখার পর আমরা 1 নম্বর শর্ততে চলে এলাম, যেহেতু সর্বত্র, এটা সর্বত্র সন্তত এবং অবকলনযোগ্য, অতএব নিশ্চয়ই এই বিস্তারেও অবকলনযোগ্য, আমাদের তো শুধু ওই বিস্তারে দরকার। তাহলে 0 লেস দেন ইকুয়াল টু x লেস দেন ইকুয়াল টু পাই বিস্তারে fx অবকলনযোগ্য, সরি সন্তত, 1 নম্বর সন্তত। 2 নম্বর 0 লেস দেন x লেস দেন পাই বিস্তারে fx অবকলনযোগ্য। এইভাবে পরপর লিখে দিলেই হবে। কেন অবকলনযোগ্য, কেন সন্তত সেটা আমরা জানিয়ে দিয়েছি। এখন 3 নম্বর শর্ত আমাদের বের করতে হবে f0। তো f0 দেখো এখান থেকে e টু দি পাওয়ার 0 ইনটু sin 0, তার মানে 0 হচ্ছে, ও সরি হ্যাঁ 0 হবে sin 0 0, আর একটা হচ্ছে f পাই সমান হচ্ছে e টু দি পাওয়ার পাই ইনটু sin পাই। যেহেতু sin পাই এর মান হচ্ছে 0, তাহলে এটাও 0, তার মানে f0 ইকুয়াল টু হচ্ছে f পাই। তাহলে তৃতীয় শর্তও সিদ্ধ হয়ে গেল। এখন আমাদের রোলের উপপাদ্যকে যদি প্রযোজ্য হতে হয় তাহলে একটা মান পেতে হবে, যে মানটা 0 আর পাই এর মধ্যে অবস্থিত হবে। সেই মানটা কোথা থেকে পাবো, যখন f ড্যাশ c ইকুয়াল টু 0। তাহলে c এর মানটা আমাদের দেখতে হবে 0 থেকে পাই এর মধ্যে আছে কিনা। তাহলে এখন আমরা কি করব, এখন আমরা এটাকে অবকলন করব। তাহলে f ড্যাশ x ইকুয়াল টু, এটা গুণের সূত্র কিন্তু, তাহলে e টু দি পাওয়ার মাইনাস x ইনটু cos x প্লাস sin x ইনটু e টু দি পাওয়ার মাইনাস x ইনটু x, মাইনাস x এর অবকলন মাইনাস 1, তাই তো। তার মানে আমরা এটা পেলাম। তাহলে f ড্যাশ c কত হবে, f ড্যাশ c ইকুয়াল টু হবে e টু দি পাওয়ার মাইনাস c cos c মাইনাস e টু দি পাওয়ার মাইনাস c sin c। তো এটাকে যদি আমরা 0 করি তাহলে f ড্যাশ c ইকুয়াল টু 0 হলে এটা সমান 0 হচ্ছে, তাহলে e টু দি পাওয়ার মাইনাস c ইনটু cos c মাইনাস sin c সমান হচ্ছে 0। তাহলে e টু দি পাওয়ার c নিশ্চয়ই 0 নয়, কারণ এটা ধনাত্মক সংখ্যা। তাহলে এটা যদি 0 না হয় তাহলে আমরা পাচ্ছি cos c মাইনাস sin c সমান হচ্ছে 0, বা tan c সমান হচ্ছে 0। তাহলে c ইকুয়াল টু আমরা পাচ্ছি, দেখো সরি এটা 0 এটা 1, তার মানে এটা পাই বাই 4 পাচ্ছি। তাহলে c এর মান পাচ্ছি পাই বাই 4, যেটা 0 থেকে পাই এর মধ্যে অবস্থিত। তাহলে এটা লিখে দেবে যে পাই বাই 4 0 ও পাই এর মধ্যে অবস্থিত একটি মান, অতএব এটা রোলের উপপাদ্যকে মেনে চলে। ঠিক আছে। তারপরে দেখো 3 এর 1 নম্বরে যে অঙ্কটা রয়েছে fx 1 মাইনাস কিউব রুট অফ x স্কয়ার, অপেক্ষকটা -1 থেকে 1 বিস্তারে রোলের উপপাদ্য প্রযোজ্য নয় সেটা আমাদের দেখাতে বলেছি। fx 1 মাইনাস কিউব রুট অফ x স্কয়ার, এই অপেক্ষকটা -1 থেকে 1 বিস্তারে যে অবকলন রোলের উপপাদ্যকে মেনে চলে না সেটা আমাদের দেখাতে বলেছি। তাহলে আমরা কি করব, এখানে দেখো এই অপেক্ষকটা লক্ষ্য করো, এটা কোন ধরনের অপেক্ষক সেটা আমরা প্রথম দেখব। এটা কি sin x এর অপেক্ষক, এটা কি cos x এর অপেক্ষক, এটা কি ত্রিকোণমিতিক অপেক্ষক, নিশ্চয়ই নয়। তো এটা একটা অ্যালজেব্রিক অপেক্ষক বটে। তো অ্যালজেব্রিক অপেক্ষকের মধ্যে এটা কি পলিনোমিয়াল, মানে এটা কি বহুপদী অপেক্ষক নয়। কেন নয়, কারণ x এর পাওয়ার দেখো পূর্ণ সংখ্যায় নেই, x এর পাওয়ারটা অখণ্ড সংখ্যা হতে হবে তবে পলিনোমিয়াল হবে। এখানে x এর পাওয়ার আছে 2/3 ভগ্নাংশ পাওয়ার, মানে এটা পলিনোমিয়াল নয়, বহুপদী অপেক্ষক নয়। তাহলে বহুপদী অপেক্ষক আমরা লিখতে পারছি না। তো আমাদের জানা যে অপেক্ষকগুলো সর্বদা সন্তত অবকলনযোগ্য, প্রথমেই একটা নোট তোমরা রেখেছো, সেখানে মিলিয়ে দেখো তাদের মধ্যে কোনোটাই এই অপেক্ষক সেখানে নেই। তার মানে এই রকম অপেক্ষকের ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা বিন্দুতে মানে এর মধ্যে অবকলনযোগ্যতা সন্ততা পরীক্ষা করে দেখতে হবে যে আছে কিনা। তবু যেহেতু বলে দিয়েছে যে এখানে রোলের উপপাদ্য প্রযোজ্য নয়, তাহলে আমরা প্রথমে যে কাজটা করব, এটা f'(x) এর মানটা প্রথমে বের করে নিচ্ছি। তাহলে f'(x) কত হবে, দেখো f' হবে মাইনাস, এটা
x টু দি পাওয়ার 2/3 আছে, তাই না? তাহলে x টু দি পাওয়ার 2/3 এর আমরা যদি অবকলন করি তাহলে পাবো 2 এর 3 x টু দি পাওয়ার 2 এর 3 মাইনাস 1 মানে হচ্ছে মাইনাস 1/3 মানে হচ্ছে মাইনাস 2/3 কিউব রুট অফ x। এইরকম একটা জায়গায় আমরা এলাম। এবার দেখো রোলের উপপাদ্য যদি প্রযোজ্য হতে হয় তাহলে তিনটে শর্ত সিদ্ধ করতে হবে। তিনটে শর্ত সিদ্ধ হলে তারপরে আমরা দেখব সি এর মান পাওয়া যায় কিনা। এখন শর্তগুলো কি? প্রথম শর্ত হচ্ছে সন্তত হতে হবে, যেটা আমরা দরকার নেই। আমরা দ্বিতীয় শর্ত দেখো অবকলনযোগ্য বটে কিনা, মানে এই বিস্তারে অবকলনযোগ্য হতে হবে। তো এখানে f0 এর মান কত? f'0 এর মান কত বেরোচ্ছে? f'0 এর মান অসংজ্ঞাত। f'0 এর মান পাচ্ছি আমরা অসংজ্ঞাত, তার মানে f'0 এর মান পাচ্ছি না। তার মানে আবার জিরোটা দেখো -1 থেকে 1 এর মধ্যেই অবস্থিত। তাহলে -1 থেকে 1 এর মধ্যে একটা বিন্দু পাচ্ছি যেটাতে f'(x) এর মান পাওয়া যাচ্ছে না। তার মানে এটা রোলের যে তিনটে শর্ত ছিল সেই শর্ত সিদ্ধ করছে না। দ্বিতীয় শর্ত মানে অবকলন যোগ্যতার শর্ত সিদ্ধ করছে না। তার মানে এটা লিখতে পারবো আমরা যে -1 লেস দেন x লেস দেন 1 বিস্তারে অপেক্ষকটি অবকলনযোগ্য নয়। কারণ এই বিস্তারের মধ্যেই তো জিরোটা পড়ছে, -1 থেকে 1 এর মধ্যেই জিরোটা পড়ছে, তাহলে এই বিস্তারে সর্বত্র অবকলনযোগ্য নয়। অতএব রোলের উপপাদ্য প্রযোজ্য নয়। তাহলে রোলের উপপাদ্য প্রযোজ্য নয়। বুঝেছো নিশ্চয়ই? যেহেতু একটা শর্তই সিদ্ধ করতে পারছে না তার মানে এটাতে রোলের উপপাদ্য প্রযোজ্য হবে না। তারপরে দেখো 3 এর 2 নম্বরটাতে কি আছে? fx সমান tan x। fx সমান আছে tan x। বিস্তারটা কত দিয়েছে? 3 এর 2 নম্বরটাতে বিস্তার কত দিয়েছে দেখো। কোন বিস্তারের সন্তত কোন বিস্তারে চেয়েছে? লেস দেন x লেস দেন পাই। তো tan x এর মান বদ্ধ বিস্তার, আমাদের সন্তত হতে হয় বদ্ধ বিস্তারে। বদ্ধ বিস্তার মানে হচ্ছে 0 বিন্দুতেও সন্তত হতে হবে, পাই বিন্দুতেও সন্তত হতে হবে, আবার এদের মাঝখানেও সন্তত হতে হবে। যেটা অবকলন যোগ্যতাটা কিন্তু মুক্ত বিস্তার, মানে 0 পাই ছাড়া এদের মাঝখানের অঞ্চলে অবকলন যোগ্যতা দেখাতে হয়। কিন্তু এখানে দেখো যেহেতু এটা সন্তত, 0 তেও সন্তত হতে হবে, tan 0 0, tan পাই 0, tan পাই এর মানও 0। কিন্তু যেহেতু tan π/2 এর মান, tan π/2 এর মান হচ্ছে অসংজ্ঞাত, তাহলে আমরা জানি অসংজ্ঞাত বিন্দুতে অসন্তত হয়। তাহলে আমরা এটাই লিখতে পারছি যে 0 লেস দেন π/2 লেস দেন পাই। যেহেতু π/2 টা 0 থেকে পাই এর মধ্যে, মানে এই বিস্তারের মধ্যেই তো π/2 টা রয়েছে, যেহেতু 0 থেকে π/2 এর মধ্যেই π/2 রয়েছে, অতএব fx অপেক্ষক মানে tan x অপেক্ষকটি রোলের উপপাদ্য প্রযোজ্য হবে না। ঠিক আছে? তো 3 নম্বরটা দেখো। তাহলে এইভাবে আমরা কোনো একটা শর্ত সিদ্ধ করছি না, এটা সন্তত হলো না বলেই রোলের উপপাদ্য প্রযোজ্য হলো না। এখানেও আমরা কি দেখাবো? এখানে যদি আমরা মডটাকে তুলে দিই তাহলে মড x এর মান কি হয়? x - 1ই হয়, মানে ভিতরে যা আছে তাই থাকবে। কখন থাকবে? যখন ভিতরে যেটা আছে মানে x - 1 এর মান যদি গ্রেটার দেন 0 হয়। তো এখানে কি লেখা হয়? x এর মানটা লেখা হয়। তাহলে এই x - 1 যদি গ্রেটার দেন 0 হয় তাহলে x কত হবে? গ্রেটার দেন 1। তার মানে যখন x হচ্ছে গ্রেটার দেন 1, গ্রেটার দেন ইকুয়াল টু দিতে পারো। তাহলে এখানে আরেকটা কি করা হয়? মড x এর মান আরেকটা নেগেটিভ চিহ্ন গুণ করে এখানে বের করে নিয়ে আসে। তাহলে এর সঙ্গে যদি মাইনাস গুণ করে দেওয়া হয় তাহলে এটা কি হবে? -x + 1 হবে। কখন হবে? যখন x লেস দেন 1। তাহলে আমরা মড x এর দুটো মান পেয়ে গেছি। তাহলে fx থেকে আমরা দুটো মান লিখতে পারবো, একটা হচ্ছে x - 1 যখন x গ্রেটার দেন ইকুয়াল টু 1, আর একটা মান হচ্ছে এটাকে এইভাবে লেখা হয়, আর একটা মান হচ্ছে -x + 1 যখন x হচ্ছে লেস দেন 1। এখন 1 বিন্দুতে সন্তত কিনা এটা কিন্তু ব্যাপার। তাহলে 1 বিন্দুতে যদি সন্তত হয় তাহলে আমরা অবকলন যোগ্যতা চেক করতে যাব, অন্য কিছু করতে যাব। এখন সন্তত বটে কিনা সেটা আমরা দেখে নিই। তো 1 বিন্দুতে সন্তত কিনা সেটা আমরা সন্ততর অপেক্ষক থেকে দেখব। সন্তত থেকে লিমিট x টেন্ডস টু 1 প্লাস fx
মনে আছে সন্তত কিভাবে পরীক্ষা করেছি, লিমিট x টেন্ডস টু 1 প্লাস fx এর কোন মানটা নেব, x মাইনাস 1 নেব এবং 1 বসিয়ে দিয়ে পাচ্ছি আমরা 0। আর লিমিট x টেন্ডস টু 1 মাইনাস, বলছি এই অপেক্ষকটা যেহেতু দুটো ভাগে ভাগ হয়ে গেল তখন তো এই অপেক্ষকটাকে আমরা একটা অপেক্ষক হিসেবে পলিনোমিয়াল বা sin x এর অপেক্ষক বা যে অপেক্ষকের লিস্ট তোমাদের হাতে ছিল যেগুলো সর্বদা সন্তত হয় তার মধ্যে পড়ছে না। তো তার মধ্যে যখন পড়ছে না তখন আমাদের যেটা যেভাবে আমরা প্রমাণ করতে পারবো শর্তগুলো সিদ্ধ হচ্ছে কি হচ্ছে না সেইভাবে নিয়ে যাব। যেমন এটা সন্তত হবে কি হবে না আমরা বুঝতে পারছি না, সেজন্য আমরা এখানে সন্তত পরীক্ষা করছি। তাহলে এটা লিমিট x টেন্ডস টু 1 মাইনাস কোন মানটা নেব, এটা নেব, তাহলে মাইনাস x প্লাস 1। তাহলে কি পাচ্ছি আমরা, x এর মান যদি 1 বসাই তাহলে 0 পাচ্ছি, তাহলে এটাও 0 হলো। আর দেখো f1 এর মানটাও কিন্তু 0। তাহলে যেহেতু তিনটি সমান হয়ে গেল তাহলে 1 বিন্দুতে সন্তত, আর যেহেতু এটা 1 বিন্দুতে সন্তত তাহলে কিন্তু এটা 0 থেকে 2 সব বিস্তারেই সন্তত হয়ে যাবে, কারণ 1 এই দুটো মান পেয়েছিলাম আমরা, অপেক্ষকটা ভেঙে গেছিল, আলাদা হয়ে গেছিল 1 বিন্দুর জন্য। তো লেস দেন 1 আর গ্রেটার দেন 1, তো গ্রেটার দেন 1 এর জন্য সর্বত্র সন্তত হয়ে গেল আর লেস দেন 1 এর জন্য সর্বত্র সন্তত। আর 1 বিন্দুতে যেহেতু সন্তত হয়ে গেল তার মানে এই অপেক্ষকটা কিন্তু 0 থেকে 2 বিস্তারে সন্তত। তাহলে এই অপেক্ষকটা কিন্তু তার মানে অপেক্ষক 1 নম্বর শর্ত সিদ্ধ করে দিল, 0 লেস দেন x লেস দেন 2 বিস্তারে সন্তত হলো সন্তত। এখন আমরা 2 নম্বর অপেক্ষকটা 2 নম্বর শর্ত সিদ্ধ করছে কিনা মানে অবকলন যোগ্যতা আছে কিনা সেটা চেক করতে হবে। তাহলে অবকলন যোগ্য আমরা জানি একটা r f dash 1 বের করতে হবে, কারণ 1 বিন্দুতে যদি অবকলন যোগ্য হয় আমরা এটা দেখতে পাচ্ছি fx x 1 এটা একটা পলিনোমিয়াল, fx x 1 মানে fx x 1 এটা একটা বহুপদী অপেক্ষক, কারণ x এর পাওয়ার দেখো 1। আবার fx x x plus 1 এটা একটা বহুপদী অপেক্ষক। এখন যেহেতু এটা একটাই অপেক্ষক তাহলে 1 বিন্দুতে আমরা দুটো মান পাচ্ছি, গ্রেটার দেন 1 এর জন্য একটা লেস দেন 1 এর জন্য। তাহলে 1 বিন্দুতে যদি সন্তত হয় তাহলে সর্বদা সন্তত, 1 বিন্দুতে যদি অবকলনযোগ্য হয় তাহলে সর্বদাই অবকলনযোগ্য। তাহলে r f dash 1 টা আমরা বার করছি, লিমিট হ্যান্ড রাইট হ্যান্ড লিমিট, মনে আছে সরি এটা রাইট হ্যান্ড f dash x, তো x tends to 1 plus fx minus f1 by x minus 1 এটা শর্ত। তাহলে এখান থেকে আমরা মান বার করব যেটা সেটা হচ্ছে লিমিট x tends to 1 plus fx কোন মানটা নেব, যেহেতু 1 প্লাস আছে তাহলে এটা নিতে হবে x minus 1 আর f1 এখানে 1 বসালে আমরা পাচ্ছি 0, তাহলে minus 0 by x minus 1। ভালো করে দেখো এটাও x minus 1 নিচেও x minus 1, তাহলে এটার মানটা পাচ্ছি আমরা 1। আর হচ্ছে l f dash 1, তো l f dash 1 সূত্রটা প্রথমে লেখো, fx minus f1 একই বাকিটা x minus 1। এখানে আমরা fx এর কোন মানটা নেব, fx 1 মাইনাস এর জন্য আমরা এই মানটা নেব, তাহলে এখানে আমরা বসাচ্ছি minus x plus 1, এটা তো 0 x minus, তো ভালো করে দেখো minus x plus 1 আর x minus 1 তাহলে কেটে গেলে minus 1 থাকছে, তাহলে একটা পেয়েছি 1 একটা পেয়েছি minus 1, তার মানে 1 বিন্দুতে কিন্তু অবকলনযোগ্য নয়। তাহলে x equal to 1 বিন্দুতে অবকলনযোগ্য নয়, আর যেহেতু 1 বিন্দুটা 0 থেকে 2 এর মধ্যে পড়ছে, যেহেতু 0 থেকে 2 এর মধ্যেই 1 টা অবস্থিত, অতএব অপেক্ষকটিতে রোলের উপপাদ্য প্রযোজ্য নয়। বুঝে গেছো নিশ্চয়ই।